প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আশরাফ কায়সার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার সুযোগ নেই। এই যে আশঙ্কার কথা উনি বলছেন যে এই সরকার আদৌ নির্বাচনটি করতে পারবে কিনা, এই ধরনের প্রশ্ন ওঠানোর যদি হয় তাহলে সেটি নিশ্চয়ই শঙ্কার বিষয়, গভীর শঙ্কার বিষয়। এবং আমি বলবো যে তারেক রহমান হতাশা থেকে কথাটা বলেছেন। কেননা আপনি যদি খেয়াল করে দেখুন, 2 মাস আগে যখন লন্ডন বৈঠকটি হয়েছিল, যখন যৌথ বিবৃতি বেরোলো যে আমরা ফেব্রুয়ারির ভেতরে একটি নির্বাচন দেখতে পাবো, তখন কিন্তু লোকে স্পেকুলেট করছিল যে কোন তারিখে হতে পারে, 12 তারিখে, 26 তারিখে, এরকম অনেক কথা হচ্ছিল। সেখান থেকে পরবর্তী 60 দিনে আমরা কিন্তু ফলো আপ দেখি নাই। এমনকি নির্বাচন কমিশনকে যে ব্রিফ করা বা নির্বাচন কমিশন নিজের মতো করে প্রস্তুতি নেওয়া, তাতেও আমরা দেখি নাই। প্রধান নির্বাচন কমিশনার অনেক কথা বলেছেন, বাট কোনোটাই কিন্তু কাজের কথা না। রেটোরিক্স, যে নির্বাচন হবে, সবাই অংশ নিবে, সঠিক সময়ে নির্বাচন হবে, এইসব কিন্তু কোয়ালিটেটিভ কথা, এগুলা কোনো স্পেসিফিক কথা না। যে আপনি যদি কয়েকটা জিনিস খেয়াল করেন, এই যে গোপালগঞ্জে যে ঘটনাটি হলো, অথবা বাংলাদেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলার যে অবনতি হলো, সেটা আমরা কক্সবাজারেও দেখতে পেলাম। এটি অনেকেই মনে করছে যে এনসিপি অথবা জামাতে ইসলামী, যারা দীর্ঘদিন ধরে নির্বাচনটিকে পেছানোর চেষ্টা করছেন বলে সন্দেহ করছে কেউ কেউ, অভিযোগ উঠেছে, সেটার পক্ষে যায়। আর তৃতীয় হচ্ছে সংলাপে যখন আলোচনা হচ্ছে যে আনুপাতিক হারে পিআর হবে কি না, নাকি প্রচলিত নিয়মে সংসদ নির্বাচন হবে, এখানে কোনো ঐক্যমত্য না হওয়া, এটিও নির্বাচনের অনুপস্থিতির একটি বড় সাক্ষ্য হিসাবে বাজারে এসছে। চতুর্থত, যেটা সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সেটা হচ্ছে যে এমনও হতে পারে, এমন একটা ছক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, নির্বাচনে এগিয়ে যাচ্ছে, এনসিপি বা জামাত ইসলামী নির্বাচনে অংশ নিল না, এই বলে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়। এই প্রশ্নটা আমরা এই টক শোতে বারবার কথা বলছিলাম, এরকম অভিযোগ তারা নিয়ে আসে, তখন কি দাঁড়াবে? এবং তখন তো আসলে হতাশার চূড়ান্ত রূপ নেবে এবং নৈরাজ্যেরও চূড়ান্ত রূপ নেবে। দেখুন, আমরা হাসিনার পলায়নের পরে আমরা আশা করেছিলাম দ্রুততম সময়ে ঐক্যমত্য হবে, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হবে এবং নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা একটি দ্রুত নির্বাচনের পক্ষে, এবং নির্বাচনের স্থিতি আসবে, তাতে করে কোনো মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য তৈরি নাও হয়, তাও নির্বাচনের পক্ষে। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে যে অভিযোগটা তোলা হয়, সেটি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সভাগুলো হয়, সেখানে বিএনপির কথাই শুনতে হবে, এই ধরনের একটা চাপ দেওয়া হয়, তাদের অভিযোগ। এখন প্রশ্ন হলো যে শুধু বিএনপি বললেই হবে, অন্য দল বললে হবে না। এই যে এখানে কিন্তু একটা ইগোরও জন্ম হয়েছে গত ধারাবাহিক মিটিংয়ের পরে। এই ইগোটাও কিন্তু এক ধরনের সংকট তৈরি করেছে। সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে একটা অনুষ্ঠানে ছিলাম, তাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে আপনাদেরকে ধরা হচ্ছে, আপনারা সংস্কার চান না। উনি বললেন এটি অপপ্রচার, এবং আমরা সংস্কারের শুরু থেকে আজ পর্যন্ত আমরা চেষ্টা করছি যতটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের দলের ভেতর দিয়ে ঘটানো যায়। উনি পাল্টা অভিযোগ করলেন যে কোনো দলের কথা শুনে মনে হয় যে তাদের ভোট ব্যাংক সাংঘাতিক, তারাই নির্বাচনটি চান এবং তারা প্রায় ক্ষমতায় যাবেন। উনি বললেন যে আমাদের বিরুদ্ধে এটি অপপ্রচার, এবং উনি 3টি বা 4টি উদাহরণ দিয়ে বললেন, এই যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, কিংবা 10 বছর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মেনে নেওয়া, কিংবা 70 অনুচ্ছেদ মেনে নেওয়া, এগুলোকে উনি বলছেন সিগনিফিক্যান্ট প্রোগ্রেস। উনি বলছেন যে যেই দেশে লোক টিপসই দিয়ে বা টিপ দিয়ে ইভিএমে ভোট দিতে পারে না, সেই দেশে পিআর সিস্টেম একটি অবাস্তব ধারণা। উনি মনে করছেন যে কারো মতলব রয়েছে এইসব বলে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়া, এবং যাতে করে একটা অনিশ্চয়তা তৈরি হয়। কেননা তার মতে প্রতিষ্ঠিত দলের বাইরে বেশ কিছু শক্তি বাজারে বিরাজমান, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে পিআর পদ্ধতি নিয়ে যখন তর্ক বিতর্ক হলো, বিশেষ করে উচ্চ কক্ষে, এবং আপনি এটাও জানেন যে বিএনপির খুব মিত্র যারা এই মুহূর্তে রাজনৈতিক দল, তারাও কিন্তু উচ্চ কক্ষে পিআরটা চাচ্ছে। তখন ওই বৈঠকে বিএনপি একা হয়ে যায় আর সবাই উচ্চ কক্ষে পিআর পদ্ধতির সমর্থন করে, এবং শেষ পর্যন্ত সালাউদ্দিন সাহেব বলে আসেন যে এই উচ্চ কক্ষ দরকারই নেই। জি, কিন্তু তাদের 31 দফা সংস্কারে কিন্তু উচ্চ কক্ষের কথা বলা হয়েছে। দেখুন,
নিম্নকক্ষ উচ্চকক্ষ দুই জায়গায় পিআর হবে এটি কোনো রাজনৈতিক দল দাবি করছে। বিশেষ করে জামাত ইসলামী সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে, সেখানেও তারা এই দাবি তুলেছে, এনসিপিও এই দাবি তুলেছে। আমি মনে করি যে আমাদের যে রাজনৈতিক ম্যাচুরিটি বা ভোটের যে ম্যাচুরিটি, 17 বছর ভোটহীন থাকা, সেখানে নিম্নকক্ষে আনুপাতিক হারে যাওয়ার সুযোগ নেই। এ কথাটা কিন্তু রাজনৈতিক বাজারে রয়েছে যে নিম্নকক্ষের পিআরের চাপটা যদি জোরদার করা হয় তাহলে উচ্চকক্ষটা অন্তত আদায় করা যাবে। এনসিপির মোটামুটি নিশ্চিত, আমি যতটুকু জানা আছে গণমাধ্যম কর্মী হিসেবে, তারা নিম্নকক্ষ পিআর নিয়ে এত বেশি ভাবছে না। দেখুন, আমার মতে নিম্নকক্ষ নিয়ে এত পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। রাইট, আপনি আগের মতো করে নির্বাচনটি করবেন এবং তাতে যদি কেউ ব্রুট মেজরিটিও পায়, লেট ইট বি। দেখুন, এখানে কোনো সরকারেরই আয়ু অনেক দিন বা দীর্ঘদিন এটি আমরা এখন আর মনে করি না। কাজেই নিম্নকক্ষতে আপনি স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া সেটি আপনি মেনে নেন। উচ্চকক্ষটি থাকুক, উচ্চকক্ষে আপনি আনুপাতিক হারে মেনে নেন, তাহলে যেটি হলো আপনার এক ধরনের ব্যালেন্স অফ পাওয়ার হলো। যদিও উচ্চকক্ষের তেমন এক্সিকিউটিভ ক্ষমতা নেই, তারপরেও এটি দেশের মানুষের কাছে একটি আশা আকাঙ্ক্ষার প্রতিরূপ হয়ে থাকবে যদি উচ্চকক্ষটিতে পিআর পদ্ধতিতে আমরা মেনে নিতে পারি। এই ধরনের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে সম্ভবত এই পিআর পদ্ধতি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে একটা সমাধান সম্ভবত আসবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে সমাধান আসবে এবং এটি সময়ক্ষেপণ না করে খুব দ্রুত ঝেড়ে কাশতে হবে এবং সব পক্ষ যেন মেনে নেয়। আরেকটা কথা আপনাকে শুধু এই সুযোগে বলি, উচ্চকক্ষে বিএনপির প্রতিনিধি কারা, জামাতের কারা, এনসিপির কারা, এটা আপনাকে আগে বলতে হবে। কেননা আমরা ওই নামগুলোও দেখতে চাই। আপনি কি দলদাসদেরকে সিলেক্ট করেছেন, নাকি আপনি যুক্তিপূর্ণ কথা বলে এবং আপনার সাথে কখনো কখনো মতের বিরোধিতা হয় এমন লোকজনকে আপনি সিলেক্ট করেছেন? যদি আপনি শিক্ষক, সাংবাদিক, দলদাস সিলেক্ট করেন তাহলে কিন্তু উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা থাকলো না, কেননা আমরা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট থেকে মুক্তি পেতে চাচ্ছি। কাজেই এই জিনিসটি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আগামী 2-3 দিনের মধ্যে আপনি সলভ করে ফেলতে পারেন খোলা মন নিয়ে। এইখানে প্রতিযোগীদের বুঝতে হবে তাদের হাতে অবারিত সুযোগ এবং সময় রয়েছে, তা কিন্তু না। প্রতিদিন রাজনীতির মাঠ বদলাচ্ছে, প্রতিদিন নতুন ঘটনা যুক্ত হচ্ছে, প্রতিদিন পলাতকরা এবং ভারত নতুন ষড়যন্ত্র করছে। এখানে রাজনৈতিক ঐক্য বা সংহতি সবচেয়ে জরুরি, এই জায়গায় সময় নষ্ট করা যাবে না। বিএনপির মহাসচিব উনি একটি কথা বলেছেন, যতই দিন যাচ্ছে পরিস্থিতি ততই জটিল হচ্ছে। আসলে এই প্রশ্নগুলো আমরা আপনার সামনে উত্থাপন করছি এই কারণে যে আসলে নির্বাচনটা হওয়া দরকার, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো এখন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যদি এই ধরনের কথাবার্তা বলেন, হয়তো তাদের গ্রাউন্ড রয়েছে, যুক্তি রয়েছে, সেটা কিন্তু আলাদা একটা মেসেজ দেয়। এই মেসেজটা আমরা যারা সাধারণ মানুষ তারা এই মেসেজে আতঙ্কিত হই, উদ্বিগ্ন হই। আপনার মধ্যে নিশ্চয়ই সেটা কাজ করে। নিশ্চিত করে এবং হতাশও হই। এবং দেখুন, যারা আরও ভীরু এবং কাপুরুষ এবং যারা সংশয়বাদী তারা বলতে শুরু করেন আগেই তো ভালো ছিলাম। যদিও আগের কোনো কিছুর সাথে বর্তমানের তুলনা করা সম্ভব না এবং ভবিষ্যতেরও না। অতীত আমাদের এতই খারাপ, শেখ হাসিনার শাসন এতটাই অপশাসন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। জামাত ইসলামের বিশাল শোডাউন হলো। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সমাবেশে 10 লাখের লোকের সমাগম ঘটেছে। সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তরুণ ও যৌবনের শক্তিকে একত্রিত করে বিজয় লাভ করব। তিনি আরও বলছেন যে পুরনো ব্যবস্থাপত্রের বাংলাদেশ আর চলবে না, আমরা চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। জামাত ইসলামের এই সমাবেশটি নিয়ে আপনার মূল্যায়ন কি? ঢাকাতে অন্যতম বৃহত্তম সমাবেশ করেছে জামাত ইসলামী, সবচেয়ে সুশৃঙ্খল সমাবেশ করেছে। মানে এত মানুষ জড়ো করে, এত বাস ঢাকায় এনে, এত ভলেন্টিয়ার রেখে আমি শহরের সব প্রান্তেই জামাত ইসলামীর কর্মীদের ঢাকার বাইরে থেকে আসার পরিস্থিতি টের পেয়েছি। এইখানে আরও একটি জিনিস ভালো লেগেছে যে দেখুন, আপনি তাদের রাজনীতি পছন্দ করেন কি না করেন, তারা তাদের রাজনীতিটি প্রকৃষ্টভাবে আপনার সামনে তুলে ধরেছে। যেই 7 দফা দাবির কথা তারা বলেছে, তারা পিআর পদ্ধতির কথা বলেছে, তারা বলেছে যে পিআর হচ্ছে আনুপাতিক হারে হবে এবং ওইটাই ইসলাম, ওইটাই ইনসাফ।
এইভাবে তারা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। তাদের এই ন্যারেটিভ কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের দলের রাজনীতির জন্য খুব ভালো হয়েছে। দ্বিতীয় যেটি ভালো করেছে তারা, দেখুন আমাদের ফ্যাসিবাদের পতনের পরে চাঁদাবাজদের হাতে বাংলাদেশ বন্দী হয়ে গেছে, দখলদারদের হাতে বন্দী হয়ে গেছে, পাড়া মহল্লায় আপনার আওয়ামী লীগের মতোই চেহারার কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি। এটির ব্যাপারে জামাত ইসলামী যখন দেখেন, জামাতের ব্যাপারে অভিযোগ হচ্ছে সিস্টেমেটিক করাপশন, যেটি আপনার দেখা যায় না, ছোঁয়া যায় না, নৈতিক করাপশন। কিন্তু অন্য দলগুলোর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বা দল বিশেষত একটি দলের বিরুদ্ধে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, খুন, রাহাজানি, গুন্ডামি এইসব। কাজে জামাতের জন্য সুবিধা হচ্ছে তার অদৃশ্য প্রভাবকে সামনে, নৈতিক বলছেন, যেটি আমি নৈতিক বলছি, নীতিগত বলছেন, সেটি আলোচনায় না এনে দৃশ্যমান যেটি দিনের আলোতে ঘটছে, সেটি যেটিতে মানুষ সবচেয়ে বেশি শঙ্কিত এবং বিরক্ত, সেটিকে তারা সামনে এনেছে। এবং সৎলোকের শাসন বলে তাদের একটা পুরনো ন্যারেটিভ আছে। এবার আপনি যদি কোনোভাবে দেখেন যে ইসলামপন্থী বা ইসলাম দাবিদার দক্ষিণপন্থীরা জামাতের নেতৃত্বে, বা হেফাজতে ইসলাম বা চরমোনাই, তারা যদি একসাথে হতে পারেন, আমার ধারণা যে নতুন একটি রাজনৈতিক সমীকরণ বা ভোটের রাজনীতিতে নতুন একটি বিন্যাস তৈরি হতে পারে। তার সাথে এনসিপি কোন দিকে যাবে, এককভাবে যাবে, জামাতের সাথে জোটে যাবে, না বিএনপির সাথে যাবে, সেটি আরেকটি বড় ব্যত্যয় ঘটাবে। আমার কাছে মনে হয়েছে জামাত শোডাউন করতে চেয়েছে, এবং এটি ঠিক যে জামাত একটি ক্যাডার ভিত্তিক দল। কেউ কেউ মজা করে বলেছে তাদের সব সমর্থকদের 90% গতকালকে ঢাকায় ছিল, কেননা 64টা জেলা থেকে সমস্ত কর্মী সমর্থকদের তারা আনতে চেষ্টা করেছেন। আমরা খুবই মনোযোগের সাথে লক্ষ্য করতে চাই যে ভোটের পার্সেন্টেজ এবার জামাতের বাড়ে কিনা। কেউ কেউ মনে করছেন যে যেইভাবে গণ অভ্যুত্থানটি হয়েছে, জামাত শিবিরের অংশগ্রহণ ছিল, এবং যেইভাবে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে জামাতের কোনো কোনো বয়ান মানুষকে অনেক বেশি আপ্লুত করছে, এতে তাদের ভোটের পার্সেন্টেজ বাড়বে। তার সাথে যদি অন্য সমীকরণগুলো কাজ করে, তারা আনুপাতিক হারে না গেলেও ভালো সংখ্যক আসন সংসদে পাবেন বলে ধারণা। তবে জামাত নিশ্চিত হতে চাচ্ছে তাদের ভোট ব্যাংকের প্রতিফলন যেন সংসদে ঘটে, এই জন্য তারা পিআরের ব্যাপারে চাপটি দিচ্ছে। কাজেই আমার কাছে একটি সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ডেমনস্ট্রেশন মনে হয়েছে নির্বাচনের পটভূমিতে দাঁড়িয়ে। কেউ কেউ বলছিলেন, আপনি নিশ্চয়ই আপনার কানেও এসছে, যে এবারে যে গণ অভ্যুত্থানটা হয়েছে সেটা ডানপন্থীদের অভ্যুত্থান, এবং এই কারণেও অনেকে ওটার সাথে মিলিয়ে বলছেন এই যে জামাতের উত্থান বা ইসলামপন্থীদের যে উত্থানটা ঘটেছে, বদরুদ্দীন সাহেবও বলেছিলেন দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে, এবং এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ইম্প্যাক্ট হয়েছে। যেমন আপনি সানেমের এবং অ্যাকশন এইডের যে জরিপটা দেখেছেন, 21% তরুণ জামাতকে সমর্থন করে, অতীতে কখনোই কিন্তু আমরা দেখিনি। এবং এর প্রতিফলনটা কিছুটা কিন্তু এই বিশাল শোডাউনে হয়েছে। আমরা এই শোডাউনে সংবাদকর্মী হিসেবে আমি শোডাউনটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি, এবং আমি এটা লক্ষ্য করেছি, মানুষ অবাক হবেন, বিলো 50 এখানে 80% লোক ছিলেন, বিলো 40 60%-এর মতো লোক ছিল। কিন্তু আগে জামাতের সমাবেশগুলোতে সিনিয়র সিটিজেনকে বেশি দেখা যেত। কি বলবেন? গত প্রায় 11 মাস ধরে জামাতকে আমরা একটা নতুন রূপে আবির্ভূত হতে দেখছি। মোর ইনক্লুসিভ, ফ্লেক্সিবল, আগের মতো রিজিড না, এবং টুপি দাড়িওয়ালা জামাত না। অনেক তরুণরা জামাতের সমর্থক, অনেক ভিন্ন মতের মানুষকে আমরা দেখছি তাদের যৌক্তিক অবস্থান মেনে নিতে। এমনকি কাউকে কাউকে বলতে শুনছি, আওয়ামী লীগ বিএনপির শাসন তো আমরা দেখেছি, জামাতকে একবার সুযোগ দিলে কেমন হয়। এই জিনিসগুলো তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের পটভূমিতে। বদরুদ্দীন উমর যে কথাটি বলেছেন, উনি রাইটলি বলেছেন। শেখ হাসিনার অপশাসন এবং গণহত্যার কারণে আপনি তো কোনো ডেমোক্রেটিক ফোর্সকে বাজারে অ্যাক্টিভ রাখতে দেননি, ফলে চরমপন্থার বিকাশ হবে বা উত্থান হবে, এটি আমরা 13-14 বছর আগেই প্রেডিক্ট করেছিলাম। একের পর এক পচা নির্বাচন দিয়ে আপনি নির্বাচনী ব্যবস্থাকেও ভেঙে দিয়েছেন। কাজেই মাঠে টিকেছিল কারা? মাঠে টিকেছিল যারা র্যাডিক্যাল রাজনীতিতে বিলিভ করে, ক্যাডার ভিত্তিক রাজনীতিতে, এবং দক্ষিণপন্থী ব্যক্তিবর্গ। এই অভ্যুত্থানে যদিও শিবির ক্লেম করে এবং এনসিপির বা বৈষম্য বিরোধী নেতারা বলছে অতটা না, যে 158 জন সমন্বয়কের মধ্যে 104 জন ছিল শিবিরের কর্মী, এটি শিবির বলে। আমি যদি ধরে নেই যে এখানে 50 ভাগ ছিল শিবিরের কর্মী বা 40 ভাগ, আপনি শুধু একবার ভাবেন ফরিদ, আমরা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ওই সময়ে শিবিরের অবস্থান বা গ্রহণযোগ্যতা বা পার্সেন্টেজ, গণ অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ আমার কাছে যুগান্তকারী মনে হয়েছে।
গণ অভ্যুত্থানের আন্দোলনের চেহারা দেখে, চরিত্র দেখে, মিলিট্যান্স দেখে এবং জীবন দান করার ভঙ্গি দেখে আমাদের কারো কারো তখনও মনে হয়েছে যে এর মধ্যে র্যাডিক্যাল ফোর্স আছে। আর যেটি সবচেয়ে ম্যাজিক্যাল হয়েছে, যেটা নাহিদ আক্তারদেরকে আমি অনেক বেশি কুডো দেই, সেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে, কোটি মানুষকে তারা ইনক্লুসিভভাবে গণ অভ্যুত্থানের মাঠে নামাতে পেরেছিল। সেইখানটাতে আমি বলবো 1000 গুণ বেশি পার্টিসিপেন্ট, যারা ডিরেক্ট বা যারা সমন্বয়ক, তাদের চেয়ে বেশি মানুষ রাস্তায় নেমেছিল এই ভেবে যে এটি হাসিনাকে বিদায় করার মোক্ষম সময়। এই ঘটনাগুলো ঘটার ভেতর দিয়ে দক্ষিণপন্থার একটা বিকাশ হয়েছে। পরবর্তী 11 মাসে আমরা দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ দেখতে পাচ্ছি। কোনো বিষয়ে যেটি নিন্দনীয়, নারীদের উপরে হেনস্থাকে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদ না করতে। আমরা ইসলামের নামে সমাজকে আরেকবার ঘরের ভেতরে নিয়ে যাওয়া এবং পর্দা প্রথার কথা আমরা শুনছি, এবং আমরা ইসলাম পক্ষের একটি শাসনতান্ত্রিক রাষ্ট্রের কথা ভাবছি বা তাদের কাছ থেকে শুনছি। এটি আমাদেরকে ভাবায়, কেননা একটি গণতান্ত্রিক বাংলাদেশের চেহারা কি একটি রিলিজিয়াস পার্টি বা রিলিজিয়াস সেন্টিমেন্টের মানুষ দ্বারা নির্ধারিত হওয়া উচিত কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত না, কিন্তু তাদের একটা আপার হ্যান্ড তৈরি হয়েছে এবং এরকম একটি দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ বাংলাদেশে তৈরি হয়েছে। এর আরও একটি বড় কারণ, শেখ হাসিনা দুটি অস্ত্র বা দুটি ব্যবসা বাংলাদেশে করেছেন। একটি মুক্তিযুদ্ধের ব্যবসা, আরেকটি ধর্মনিরপেক্ষতার ব্যবসা, এবং দুটি প্রোডাক্ট ছিল যাতে করে উনি অত্যন্ত কুকর্মগুলোকে ওটি দিয়ে পার পেতে চেষ্টা করেছেন। ধর্মনিরপেক্ষতার ব্যবসাটি ব্যাকফায়ার করেছে। এখন দক্ষিণপন্থার যে বিকাশ, সেটির পেছনে শেখ হাসিনার ধর্মনিরপেক্ষতার ব্যবসা দায়ী। কেউ কেউ বলে থাকেন, আপনি যেটা বললেন, যে জামাতের এই উত্থানের পেছনে আওয়ামী কর্মকাণ্ড বা শেখ হাসিনা কর্মকাণ্ড এক ধরনের ভূমিকা রেখেছে, নেগেটিভলি হলেও সেটা ভূমিকা রেখেছে। যেমন উগ্রবাদ, মৌলবাদ, জঙ্গি, এই ধরনের শব্দ ব্যবহার করে যে ধরনের কর্মকাণ্ড করা হয়েছে তাদেরকে আরো সুসংহত করেছে। কিন্তু সংকটটা তৈরি হয়েছে এখন আবার নতুন করে। সেটি হলো যে বিএনপির মতো বড় দল জামাতকে যে ভাষায় আক্রমণ করছে, জামাত অভিযোগ করেন বা আরো কোনো রাজনৈতিক অভিযোগ করছে যে সেটা আওয়ামী লীগের ভাষা। এবং একজন বিশ্লেষক বলছেন যে শেখ হাসিনা একদা যাদের নির্মূল করতে চেয়েছিলেন তাদের নির্মূল না করে বরং আরেকটু সুশৃঙ্খলিত ও বলিষ্ঠ করে দিয়ে গেছে, যেটা আপনি বলছিলেন। এখন যারা জামাত বিরোধী স্লোগান নিয়ে পথে নামেন তারা হয়তো জানেন না আজ তারা যাদের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন আগামী দিনে সেই শক্তি তাদের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো যে জামাত মুক্ত বাংলাদেশ এই ধরনের স্লোগান এখন যারা দিচ্ছে তারা কি টিকবে? আমি প্রায় বলে থাকি, শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি অংশ আমাদের প্রত্যেকের মনোজগতে ঢুকে গেছে, আমাদের রাজনৈতিক দর্শনে ঢুকেছে, আমাদের বচনে ঢুকেছে এবং আমাদের কথামালায় ঢুকেছে। আমাদের খুব কেয়ারফুলি এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বিচ্যুত করে ফেলতে হবে। 16-17 বছর যখন এরকম একটি অপশাসন যা থাকে, আপনি আপনার চিন্তারও বাইরে তা দ্বারা অনেকখানি নিয়ন্ত্রিত হন। শেখ হাসিনা যেভাবে ইসলামপন্থীদের বা টুপিদারিওয়ালা মানুষকে 16 বছরে অত্যাচার করেছেন বা রাজনৈতিক দল করার অপরাধে অবিচার করেছেন বিচারের নামে, সেটির কারণেই জামাত সুসংহত হয়েছে এবং ইসলামপন্থীরা সংহত হয়েছে। গুম, খুন, আয়নাঘরে নির্বিচারে মানুষকে নেওয়া হয়েছে পশ্চিমা বিশ্বকে দেখাতে যে হাসিনা যদি পাওয়ারে না থাকে তাহলে এরা পাওয়ারে চলে আসবে, এবং পশ্চিমা বিশ্ব কিছুটা কনভিন্স। এখানে আপনাকে একটা ইনফরমেশন দিই, সেটি হলো আপনি জানেন যে কওমি মাদ্রাসা যারা রয়েছেন তাদের সাথে আমাদের একটা বিরোধ রয়েছে ঐতিহাসিকভাবে, এবং আপনি এটাও নিশ্চয়ই জানেন যে কওমি মাদ্রাসা জামাতের ব্যাপারে পড়ানোই হয় নেতিবাচকভাবে। জি, কিন্তু এই জামাত এবং কওমি মাদ্রাসার আলেমরা যখন একসাথে জেলে ছিলেন তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলবো না, তাদের পক্ষে থাকি বা না থাকি, কিন্তু কোনো আলেমরা কথা বলবো না একজন আরেকজনের বিরুদ্ধে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মামুনুল হক কিন্তু এখন পর্যন্ত জামাতের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করেনি। এই আপনি যে কথাটা বললেন না যে শেখ হাসিনা এদেরকে সুসংহত করেছে, এটা একটা উদাহরণ, অ্যাবসলিউটলি উদাহরণ। এবং আমরা গণ অভ্যুত্থানের পর দেখতে পেয়েছি একে অন্যের সাথে মিটিং করছেন, কেউ কারো দরবারে গিয়ে হাজির হচ্ছেন। আমরা ঢাকায় দেয়াল লিখন দেখতে পেয়েছি, হেফাজত, চরমনাই, জামাতি ইসলামী, ভাই ভাই এরকম আছে। এবং কোনো একভাবে
এই যে ঐতিহাসিক বিরোধগুলো সেটিকে মুক্ত হয়ে তারা যদি একটি ধর্মীয় নির্বাচনী জোট গঠন করতে পারেন, তাতে কিন্তু এই যে ইসলামী আন্দোলন, তাতে কিন্তু একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আসতে পারে। এখন বিএনপির ব্যাপারে যেটি আপনি বলছিলেন যে দেখুন, শুধু বিএনপি না, আমি আরও অনেকের কণ্ঠে ফ্যাসিবাদের সুর শুনতে পাচ্ছি। আমাদের মধ্যে একটা অসহিষ্ণুতা জেকে বসেছে, না জামাতের মধ্যে রয়েছে, এনসিপির মধ্যেও রয়েছে, এনসিপির মধ্যে রয়েছে, বিশেষ করে ধরুন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি বলছে? একই সুর, একই সুর। এটি আমাদের রাজনীতির ভাষা হতে পারে না। এখান থেকে সব দলকে বেরোতে হবে, মনে রাখতে হবে তারা যখন এই ভাষায় কথা বলেন, তাদেরকে তাদের দলের নাম যাই হোক, আমাদেরকে তাদের আওয়ামী লীগ মনে হয় এবং তাদেরকে দেখে অনেকটা শেখ হাসিনা মনে হয়। এখন এই লজ্জাটি যদি তারা না পেতে চান, তাহলে তারা এই আচরণ থেকে বেরিয়ে যাবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই দেশের ৮০% মানুষ কোনো রাজনৈতিক দল করে না, সে কিন্তু নোট নিচ্ছে। ভোটের দিন কিন্তু সে হাজির হবে তার সমস্ত আবেগ অনুভূতি নিয়ে, এবং সেই ভোটের রেজাল্ট আপনাকে কিন্তু আকস্মিকভাবে একটি ভিন্ন রেজাল্টও দিতে পারে। আমরা সবাই যেন মনে রাখি, নির্বাচনের সবচেয়ে বড় গুণ হচ্ছে অনিশ্চয়তা। এই জন্যই তো নির্বাচন। কাজেই বিএনপিকে বুঝতে হবে তার ভেতরে আওয়ামী লীগের আচরণ কতটা রয়েছে। বিএনপির কোনো মূল নেতৃত্ব যেই ভাষায় কথা বলেছেন ছাত্রনেতাদের ব্যাপারে, সেটি অত্যন্ত অগ্রহণযোগ্য। দু একজন ছাত্রনেতা বিএনপির মূল নেতৃত্ব নিয়ে যেভাবে কথা বলেছেন, সেটিও অগ্রহণযোগ্য। এই জায়গাটি আমাদেরকে, জনগণকে, সাধারণ মানুষকে অত্যন্ত বেদনাহত করে। দেখুন, আমাদের প্রত্যেকের জীবিকা রয়েছে, ব্যক্তিগত জীবন রয়েছে, রাজনীতি তো আমাদের একটি অংশ। কিন্তু এই দেশের দুর্ভাগ্য হচ্ছে রাজনীতি আপনার জীবনের ৮০% হয়ে উঠছে। আপনাকে শহরে গতকালকে চলাচল করতে দেয়নি, আপনাকে রাস্তাঘাট অবরোধ করে রাখছে, আপনার বাসায় লোক ঢুকে যাচ্ছে, আপনার সামনে দেখবেন কাউকে আঘাত করা হচ্ছে, নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। রাজনীতি এগুলো না, এগুলো অপরাজনীতি। অপরাজনীতি থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে, এবং অনলি দেন এই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ তৈরি হবে। তারা এখনও এবং সদ্য গঠিত দলটি পর্যন্ত অপরাজনীতিকে রাজনীতি মনে করছে, সেইভাবে তারা কৌশল প্রণয়ন করছে। এমনও হতে পারে যে একজন নাগরিক অপরাজনৈতিক দলগুলোর নাম এক পাশে রাখবে এবং সুরাজনীতি করে তাকে আরেক পাশে রাখবে। তিনি হয়তো একজন শিক্ষক, তিনি হয়তো একজন সমাজকর্মী, কিন্তু তাকে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ তৈরি হতে পারে। আপনি এবার প্রার্থী নির্বাচনের সময় টের পেয়ে যাবেন কে অপরাজনীতির রাজনীতি করতে আপনার কাছে এসছে, কে উল্টোটা করতে এসছে। এবং অতীতের অনেক বাগাড়ম্বর আগামীতে আর কাজ হবে না, কেননা নির্বাচনটি আমাদের সামনে এমন গুরুত্বপূর্ণ সব তথ্য হাজির করবে। আপনি এর আগেই আমাদের এই অনুষ্ঠানে বলছিলেন যে নির্বাচনের ফলাফল এবার অনেক কিছু পাল্টে দিতে পারে। আপনি কথা বলছিলেন ভোটারদের জনমিতি নিয়ে, কারণ 4 কোটি ভোটার রয়েছে যারা আসলে কোনোদিনই ভোট দেয়নি। 5ই অগস্ট কিন্তু শুধু হাসিনার ধ্বংসস্তূপ, আওয়ামী লীগের ধ্বংসস্তূপ না, প্রচলিত রাজনীতিরও ধ্বংসস্তূপ। কাজে আমরা গায়ের জোরে 5ই অগস্টের পরে দুর্ভাগ্য হচ্ছে যে সরকারের সমস্ত সংলাপে রাজনৈতিক দলগুলো হাজির হয়েছে, যার একটি ভোট আছে, যার 2 কোটি ভোট আছে। সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নাগরিকদের সংগঠন, নারীদের সংগঠনের কিন্তু কোনো প্রতিনিধিত্ব আমরা দেখছি না। শুধু রাজনৈতিক আমরা আবার ওই চক্করে পড়ে গেছি যে রাজনৈতিক দলগুলো ঠিক করবেন দেশের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে। আমাদের এই আচরণটি ত্যাগ করতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে যে ইনক্লুসিভ একটি সংস্কার না হলে আবার ব্যাকফায়ার করবে, আবার অসহিষ্ণু মানুষ তৈরি হবে। কাজেই আমি বারবার বলছি যে ভোটটি যদি 8 মাস পরেও হয়, সবচেয়ে কাছের ডেটটি তাই। 8 মাস অনেক সময়, এমনকি 8 দিন অনেক সময়। আপনি যদি রাজনীতির ভাষা বুঝতে পারেন, ব্যাকরণ তৈরি করতে পারেন, এবং আপনার পক্ষে সুনামি তৈরি হতে পারে। আপনি মানুষ, বাংলাদেশের মানুষ এতটাই রাজনীতির পক্ষের মানুষ, এতটাই আশা আকাঙ্ক্ষার পক্ষের মানুষ, এখনও রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে চায়। এই সুযোগটি যেই দল নিবে সে কিন্তু বিপ্লব ঘটাতে পারবে। 5ই অগস্টে যেরকম একটি গণ অভ্যুত্থান হয়েছে, একটি নির্বাচনী বিপ্লবেরও আমি স্বপ্ন এবং সম্ভাবনা দেখছি। আপনি সময়সীমা উল্লেখ করলেন তো, 36 দিনে যদি এরকম পরিবর্তন হয়ে যায়, 8 মাসে হবে না, এরকম ভাবনা তাদের মধ্যে আসে না কেন? অ্যাবসলিউটলি আসা উচিত। দেখুন, 16 বছরের অত্যাচার আপনি 16 দিনে শেষ হয়ে গেল, 36 দিনে শেষ, এবং কার্যত 16 দিন আপনি টিকে থাকতে পারলেন না। যেই দলটির 76 বছর বয়স, তারা কর্পূরের মতো উড়ে গেল, 76 মিনিটের মধ্যে উড়ে গেছে দেশ থেকে, এমন করে তাদের পালাতে হয়েছে। এইসব থেকে যদি বাজারের রাজনৈতিক দল শিক্ষা না নেয়, তাহলে তাদের কপাল
কোথায় যে কি নির্ধারিত আছে এটা আমি বলতে পারবো না, কিন্তু এটি বলতে পারি আমি যেরকম চ্যালেঞ্জ দেখছি, ইকুয়ালি সম্ভাবনা দেখছি। অতীতে কোনো দিন রাজনীতির ব্যাপারে মানুষের এত আগ্রহ আমি দেখিনি, অতীতে কোনো দিন বয়ান তৈরি করার এত সুযোগ আমি দেখিনি, অতীতে কোনো দিন তাদের পুরনো পাপ ঢেকে নতুন সম্ভাবনার গল্প বলার যে অডিয়েন্স সেটি আমি দেখিনি। এটি তারা যদি কাজে লাগাতে পারেন তাদের কাজে লাগবে, তারা যদি অতীতের মতো করে বিহেভ করেন, ওই ভাষার কথা বলেন, তাহলে কিন্তু আমার মনে হয় না ভবিষ্যৎ রাজনীতির প্লেয়ার তারা থাকতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। শনিবার কক্সবাজারে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে কিছু কথা বলেছেন, তীব্র ভাষায় সমালোচনা করেছেন। এরপর তাদের পথসভাটা ছিল চকরিয়ায়, এবং আপনি জানেন যে চকরিয়া হলো সালাউদ্দিন সাহেবের নিজের এলাকা, এবং এনসিপি সেখানে পৌঁছার আগেই মঞ্চ ভেঙে দেয় বিএনপি নেতাকর্মীরা, সেখানে তারা পথসভাটা করতে পারেনি। আবার সেদিন রাতেই, শনিবার রাতেই বাঁশখালী উপজেলায় দলীয় প্রচার চালানোর সময় বিএনপি নেতাকর্মীরা এনসিপির ব্যানার কেড়ে নেয় এবং প্রতিবাদ করলে এনসিপির একজন সংগঠক তানভীর শিকদারকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এখানে দুটো প্রশ্ন সামনে আসছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এনসিপি নেতারা কেন অশালীন ভাষায় বিএনপি নেতাদের আক্রমণ করছে। একই সঙ্গে আরেকটি প্রশ্ন উঠেছে, বিএনপি নেতাদের কি কোনো সমালোচনা করা যাবে না? তারা কি সমালোচনার ঊর্ধ্বে? রাজনীতি যখন আপনি করতে আসেন তখন আপনাকে মানতে হবে আপনার কঠোর সমালোচনা হতে পারে, এমনকি যেই কাজটি আপনি করেননি সেটি নিয়েও মানুষ কথা বলতে পারে। আমি সালাউদ্দিন আহমেদের উদাহরণ দিই। উনি আমার চোখে 9 বছর শিলংয়ে অন্তরীণ অবস্থায় ছিলেন এবং দেশান্তরী হয়েছিলেন। কেউ কেউ তার ভারতে অবস্থান নিয়েও প্রশ্ন করছে, ওনার জন্য নিশ্চয়ই অনেক আনকমফোর্টেবল। কিন্তু আমি ওনাকে বলেছি যে ভাই, আপনি রাজনীতি করেন, এই কথা তারা উদ্দেশ্যমূলক হোক, তথ্যভিত্তিক হোক, আপনাকে হয়তো যতদিন আপনি রাজনীতি করবেন এই কথার উত্তর দিতে হবে। আপনার কাজে প্রমাণ করতে হবে আপনি ভারত প্রেরিত দূত না, সেটি বিএনপির সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা সংলাপে, অথবা আপনি যখন আরও দায়িত্বশীল কোনো পজিশনে যাবেন আমরা আপনাকে অবজার্ভ করব যে এটি ভারতের পক্ষে যায় এমন সিদ্ধান্ত আপনি নেন কিনা। কাজেই ঘটনা কিন্তু এখানে মাত্র শুরু। আমি একটু উদাহরণ দিলাম এই জন্য যে রাজনীতি করার মানুষের সহনশীলতা অনেক বাড়াতে হবে এবং অসহিষ্ণু হলে হবে না। এবং আপনার হাতে কিছু ক্যাডার আছে যারা আপনার ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আপনি যাকে তাকে মারবেন, মঞ্চ ভেঙে দিবেন, ব্যানার ছুঁড়ে ফেলবেন, এগুলো সব পতিত রাজনীতির সংস্কৃতি। এটি আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের গুন্ডামি সন্ত্রাসী রাজনীতি। এটি বিএনপি চাইলে করতেই পারে, কারণ তাদের সংগঠন রয়েছে। আমরা তাদেরকে গত 11 মাসে ন্যাক্কারজনক সব ঘটনা ঘটাতে দেখেছি। জাকারিয়া হোটেল ভাঙতে দেখেছি, মিটফোর্ড হাসপাতালের সামনে খুন করতে, পাটগ্রামে থানা ঘেরাও করতে দেখেছি। সালাউদ্দিন আহমেদের নিজের নির্বাচনী এলাকায় এর সাথে যুক্ত না হলে তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হতো। দেখুন, আমরা অনেক সময় মনে করি আজ বিকেলের এই ঘটনাটি আমাকে অনেক উচ্চ আসনে পৌঁছে দিল, হয়তো ঠিক উল্টোটা। কারণ আপনি জাতীয় নেতা হিসাবে আরও বেশি গ্রহণযোগ্য হতেন যদি এই আচরণ আপনার নির্বাচনী এলাকায় না হতো। নাসিরউদ্দিন পাটোয়ারী অনেক দিন থেকেই অদায়িত্বশীল কথা বলছেন এবং তাকে আমি অনেক সময় কনসিস্টেন্সি দেখি না। অনেক সময় আমাদের অনেক লোকের একটা রোগ হয়েছে হেডলাইনে আসার এবং স্ক্রলে আসার, এবং যত বড় নেতা না তত তার চেয়ে বেশি বড় কথা বলার। দেখুন, বিএনপির অনেক লোক অনেক দিন থেকে রাজনীতি করেন, তাদের 16-17 বছরের ত্যাগ তিতিক্ষা আছে। আপনি এমন কিছু বলবেন না যে তিনি অপমানিত বোধ করেন অথবা বা দেশের মানুষ আহত হয়। কাজেই আমরা তরুণদের কাছ থেকেও এক ধরনের প্রোগ্রেসিভ ভাষা, পজিটিভ ভাষা এবং ফ্লেক্সিবল, সম্মানজনক, সম্মান কিন্তু মিউচুয়াল। আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব, উল্টোটা না। আরেকটা জিনিস হচ্ছে যে যেরকম হাসিনা সমস্ত ইসলামপন্থীদেরকে এক করে গেছেন, সংহতি দাঁড় করিয়ে গেছেন তার দুঃশাসন দিয়ে, সেরকম আমাদের ভাষাও কিন্তু আমাদেরকে সম্পূর্ণভাবে চারটি দলকে চারমুখী করে দিতে পারে, আবার একসাথেও আনতে পারে। আমাদের একটা প্রতিযোগিতা হতে হবে আমরা সংহতির ভাষা ব্যবহার করতে পারি কিনা। আমরা মার্কেটিংয়ে একটা জিনিস খেয়াল করি যে কমনালিটি কি আছে,
যে আপনি আমার বিরোধী রাজনৈতিক দল, কিন্তু আপনার সাথে আমার কমন কি। আমি একটি আলোচনা সভায় ছিলাম যে আমরা কি একটা প্রো বাংলাদেশ পলিটিক্যাল অ্যাপ্রোচ দাঁড় করাতে পারি কিনা, যে আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংহতির জায়গাগুলো, যেখানে জামাতে ইসলাম, এনসিপি, বিএনপি বা অন্যদের বিরোধ নাই, সেই জায়গাগুলোকে আমরা ফাউন্ডেশন বানাতে পারি কিনা রাজনীতির। তারপরে আপনি যখন কোনো নির্বাচনী এলাকায় প্রতিযোগিতা করবেন, অন্যকে আঘাত করবেন, সেটিও আপনি মেনে করবেন। এরকম একটি জায়গায় গেলে রাজনীতিবিদরা দীর্ঘদিনের জন্য দেশ শাসন করতে পারবেন। তা না হলে তাদের যতই খারাপ লাগুক শুনতে, তাদের শাসনকাল দীর্ঘ হবে না। কোনো না কোনো শক্তি, অরাজনৈতিক শক্তি, কখনো কখনো বিরাজনৈতিক শক্তিও আপনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। এই যে কক্সবাজারের ঘটনাটি, মিটফোর্ডের ঘটনাটি, জাকারিয়া হোটেলের ঘটনাটি, কিংবা গত 11 মাসে রাজনীতির নামে আমরা যত অপরাজনীতি করেছি, কোনো না কোনো সংস্থা তার ফুটেজ রেখেছে, তার সাক্ষ্য রেখেছে, তার নোট রেখেছে। তারাও তাদের কোনো একটা যৌক্তিক সময়ে সেটি কাজে লাগাবেন। কাজেই মানুষ আপনাদেরকে এখনও বিশ্বাস করে, ভোট দেবে বলে আশা করে। গণ অভ্যুত্থানে আপনার পাশে দাঁড়িয়েছিল। দেখুন, গণ অভ্যুত্থানের কোনো ছাত্রনেতা কিন্তু জাতীয় নেতা হচ্ছেন। গণ অভ্যুত্থানে যেই দলগুলো 16 বছর কথা বলতে পারেনি, তারা মুক্ত স্বাধীনভাবে কথা বলছেন। জামাতে ইসলামী সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পেরেছে, সেই সরোয়ার্দী উদ্যানে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল। দলটি কিন্তু মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী ছিল, গণহত্যার অভিযোগে অভিযুক্ত। এই অভিযোগ তার গা থেকে এখনও সরেনি। কাজেই আমরা মনে রাখতে হবে, গণ অভ্যুত্থান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমাদের প্রত্যেকের জীবনে কি দিয়েছে। তার প্রতি যদি আপনি বেইমানি না করতে চান, তাহলে এই পরিভাষা আপনাকে ত্যাগ করতে হবে। তারেক রহমান শনিবারের যে সবার কথা আমরা শুরুতে আলোচনা করছিলাম, সেখানে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে কিছু কথা বলেছেন, এবং আপনি লক্ষ্য করেছেন যে এরা কিভাবে বিভ্রান্তি ছড়ায়। যখন জামাতের আমির অসুস্থ হলেন, হসপিটালে ভর্তি হলেন, তারেক রহমান তার খোঁজখবর নিয়েছেন, এবং আপনি দেখেছেন যে বিএনপির দুজন সিনিয়র স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব, একজন মির্জা ফখরুল এবং ডক্টর মুইন, ওনারা তার সাথে দেখা করতে গেলেন। এটাকেও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এমনভাবে পরিবেশন করা হচ্ছিল, কেউ কেউ যে এটা চেঞ্জ করবো, যে মানে জামাতের মিটিংয়ের কোনো আর গুরুত্ব নাই, ওনারাই সব ক্রেডিট নিয়ে নিয়েছেন। এই যে ট্রল করাটা, এটা কিন্তু এক ধরনের বিভ্রান্তি তৈরি করে। এবং আমরা তো নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করলাম যে উনি এমন কিছু কথা বলে ফেলেন যেটা তার জায়গা থেকে এমন লোকের বিরুদ্ধে বলেন যেটা বলা উচিত নয়। এই বিষয়গুলো কিন্তু একটা সংকট তৈরি করছে কোনো না কোনোভাবে। আপনি যদি দলগুলোর অভ্যন্তরীণ কোন দলকে পাশ কাটিয়ে বাংলাদেশের প্রধানতম চ্যালেঞ্জ কি আমাকে জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক। কি হয়েছে, এটি তো কারো নিয়ন্ত্রণে নাই। আপনি চাইলে, আমি চাইলে আমার মতামত প্রকাশ করতে পারি। আর এখান থেকে একটা অর্থকরী ব্যাপার আছে। আপনার যত ভিউ হবে, আপনার যত লাইক হবে, আপনার পক্ষে মানুষ যত প্রশংসা করবে, এটি দিয়ে আপনি অর্থ উপার্জন করেন। ফলে কারো কারো কিন্তু এটা ব্যবসা, এবং এই ব্যবসায় প্রধানতম অবলম্বন গুজব, প্রধানতম অবলম্বন হচ্ছে মিথ্যাচার, প্রধানতম অবলম্বন হচ্ছে অপতথ্য। কাজেই আপনি যখন দেখুন, রাজনীতি এবং নির্বাচনের জন্য সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে সব দলের বসা উচিত, এবং ফেসবুকের যে প্রতিষ্ঠান মেটা, তাকে ডাকা উচিত। তারা এই রাজনৈতিক অবস্থায় বা নির্বাচনে কি ভূমিকা রাখবে। প্রতিবেশী ভারতের নির্বাচনের সময় তাই হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় তাই হয়েছে। হোয়াটসঅ্যাপের মতো মেসেঞ্জিং প্ল্যাটফর্মকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে করে আপনি অপপ্রচার ছড়াতে না পারেন, যাতে করে আপনি মিথ্যাচার ছড়াতে না পারেন। এখন এআই এর যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। আপনার কিংবা আমার ভয়েস অনুকরণ করা যায়, আমাদের শারীরিক অবয়ব অনুকরণ করা যায়। অ্যাজ ইফ আপনিই বলছেন এই কথাটা বলে আমি একটা মিথ্যাচার ছাড়তে পারি। এবং আমাদের এই যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, ভালনারেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রিয়েটাররা। আওয়ামী লীগের পক্ষে যেই মহিলারা অথবা যেই পুরুষরা এই অপশাসনের পক্ষে বংশীবাদকের ভূমিকায় ছিলেন, তারা ইদানিং লন্ডন, নিউ ইয়র্কে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গোপালগঞ্জের ঘটনাটিকে
10 গুণ বা 100 গুণ অ্যাম্প্লিফাই করে এবং প্রফেসর ইউনূস সরকারের বিষোদ্গার করে প্রতিদিন নাকি ওনারা সুটকেস নিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছেন পালিয়ে যাবেন বলে, এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং গোপালগঞ্জের লোককে উত্তেজিত করা হয়েছে। এটি হেট স্পিচ, এটি মানে দুরভিসন্ধিমূলক, এটি উত্তেজনাকর, এটি রাজনীতির জন্য ভয়ঙ্কর, এটি নির্বাচনের জন্য আনএক্সেপ্টেবল এবং আমাদেরকে সব পক্ষ একসাথে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, এবং আপনি দেখুন এর কোনো আইনি কাঠামো নাই। আজকে যদি আমি আপনার বিরুদ্ধে বিষোদ্গার করি বা দলের বিরুদ্ধে বা জাতীয় কোনো ইস্যুতে মিথ্যাচার করি, আমার কি শাস্তি হবে? হাসিনা যেই লগুলো করেছিলেন সেগুলো মূলত সাইবার ক্রাইমকে তার দলের পক্ষে ব্যবহার করার জন্য, কিন্তু আমরা তো মানুষের পক্ষের আইন চাই। আমার, আপনার বা একটি সামাজিক সংগঠনের যেন বিষোদ্গার করা না যায়, এই জায়গায় প্রকৃত আইন তৈরি করতে হবে এবং কোনো রকমের শাসকদের পক্ষে যায় এরকম আইন না, জনগণের পক্ষে যায়, মত প্রকাশের পক্ষে যায় এরকম আইন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তার কন্টেন্ট যারা তৈরি করেন তাদের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। আপনার একটি গুজব বাংলাদেশে একটি বড় রায়ট তৈরি করতে পারে। সেটি দেখুন, আপনার ভারতের গুজব কারখানা কিন্তু পৃথিবীতে সবচেয়ে স্ট্রং। বলিউড হচ্ছে কল্পকাহিনীর সবচেয়ে বড় জায়গা। অতএব সে যখন আপনার বিরুদ্ধে গুজব তৈরি করে, সেটি দেখুন, আপনার একসময় সীমান্ত হাট হতো, মানুষ এই পারের মানুষ ওই পারের মানুষের সাথে কাঁটাতারের দুই পাশে দাঁড়াতো। ভারত সেই ফুটেজগুলো দেখিয়ে বলেছে 5ই অগাস্টের পরে হিন্দুরা সীমান্তের দিকে জড়ো হয়েছেন। তার মানে হচ্ছে যে অনেক বছর আগের একটি ফুটেজ, অনেক বছর আগের একটি ফটো, এটিকে ব্যবহার করতে পারেন আপনি নতুন করে আগুন ছড়ানোর জন্য। এই জায়গাটিতে আপনাকে রোল প্লে করতে হবে। কোনো ইন্ডিভিজুয়াল বাংলাদেশের মনে করছেন যে তারা গণ অভ্যুত্থান পরে তারা শক্তিশালী হয়েছেন, তারা কিন্তু অ্যানার্কিস্ট, তারা ধ্বংসাত্মক কাজ করতে চায়, তারা অদায়িত্বশীল, তারা দেশ থেকে অনেক দূরে, এবং তারা আপনার আর আমার জীবনহানির কারণ হতে পারেন এবং আমাদের সামাজিক স্থিতি নষ্ট করতে পারেন। তাদের ক্ষমতা আপনাকে কমিয়ে আনতে হবে এবং মনে রাখতে হবে যত দ্রুত দেশে একটি নির্বাচনের ভেতরে স্থিতি আসবে, তত আস্তে আস্তে এরা কিন্তু কর্মহীন হয়ে পড়বেন। আর একটা সংকট তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার হিসেবে রয়েছেন তাদের কেউ কেউ এমনভাবে কথা বলেন যে আমার কথাটাই শুনতে হবে, না হলে হবে না। এবং এখানে আরও কিছু কিছু লোক রয়েছেন যারা এমনভাবে সরকারের বা রাজনৈতিক দলগুলিকে আক্রমণ করেন। আমি ব্যক্তিগতভাবে তাদের অনেকে চিনি, তারা একটি ছোট অফিসও পরিচালনা করেন এই জীবনে, 10টা লোককে নিয়ে কাজ করার তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারা দেশ জাতি উদ্ধার করে এমন সব কথাবার্তা বলেন যার কোনো ভিত্তি নেই। কিন্তু মানুষ এতে হয় কি, তাদের কথা খুব বিশ্বাস করে তা নয়, কিন্তু বিভ্রান্ত হয়। দেখুন, সত্য কিন্তু গ্ল্যামারাস না, গুজব কিন্তু সাংঘাতিক আকর্ষণীয়। আপনাকে উত্তেজিত করবে, আপনি আরও 10 জনকে বলবেন, উনি আরও 100 জনকে বলবেন। এবং আমি দেশ এবং দেশের বাইরে অনেক মানুষ যারা জুলাইতে হাসিনার পতনে দারুণ ভূমিকা রেখেছেন, তাদেরকে আমরা বিভ্রান্ত এবং হতাশ হতে দেখছি। কেউ কেউ এই বিভাজন টানতে চাচ্ছে যে 24 কি 71-এর প্রতিপক্ষ কিনা। এটি অত্যন্ত অহেতুক বিতর্ক এবং কুতর্ক। কারো আচরণে যদি আপনার এটা মনেও হয়, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, এই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়ার বিষয় না, হতে পারে না। কেউ কেউ এও মনে করছেন যে ইসলামপন্থী অথবা যারা নারীদের স্বাধীনতার বিরোধী তারা কি রাষ্ট্র ক্ষমতায় চলে যাচ্ছেন কিনা, কেউ কেউ মনে করছেন যে নির্বাচনটি আদৌ হবে কিনা। এই যে এত সব অনিশ্চয়তা, এর সুযোগে কিন্তু কিছু মানুষ তার বাজার তৈরি করেছে, মার্কেট ক্রিয়েট করেছে, এবং সে প্রতিদিন ভিডিও বানায় এবং সে উত্তেজনাকর ভাষা ব্যবহার করে, কখনো কখনো গ্রামের মানুষকে প্রলুব্ধ করতে আঞ্চলিক সুরে কথা বলে এবং এমন একটা ভাব করে তিনি সকাল বিকাল সরকার প্রধান, বিএনপির প্রধান, এই দলের প্রধান, জামাতে ইসলামী কিংবা হাটহাজারী মাদ্রাসা, তার অ্যাক্সেস রয়েছে। এখন দেখুন, অ্যানার্কিস্ট হতে আপনার কোনো যোগ্যতা লাগে না, অ্যানার্কিস্ট হতে আগুন ছড়ানোর মতো কিছু ফায়ার লাগে। এটি আমাদের সবার হাতে আছে। আমরা কেন নিজেদেরকে ওই কাজে দেখি না? কারণ আমরা দায়িত্বশীল হতে চাই। আমি বুঝতে চাই আমার হাতের ক্ষমতাটি যেন অন্যের ক্ষতির কারণ না হয়। তারা উল্টোটা চান, তারা মনে করেন যে আমার ক্ষমতা থাকুক বা না থাকুক সেটি দেশের ক্ষতির কারণ হতে হবে, মানুষের ক্ষতির কারণ হতে হবে। দেখুন, যারা অপরাধের সাথে যুক্ত ছিলেন, যারা অপশাসনের পক্ষে গান বাজনা করেছেন, সাংবাদিকতা করেছেন, আমরা প্রত্যেককে আইনের আওতায় দেখতে চাই। গোপালগঞ্জে যা ঘটেছে তার পেছনে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পরিকল্পনা ছিল, এবং আওয়ামী লীগের পলাতকদের আমরা দেখতে পাচ্ছি ওই ঘটনা নিয়ে 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে
সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন, এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রে যেন কেউ পা না দেয় এবং প্রত্যেকটা নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা বাংলাদেশ রাষ্ট্রের কর্তব্য। আশরাফ কায়সার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।